কলকাতা থেকে ফিরে চলে এলাম। তো এর আগের ব্লগে দেখতে পাবে দমদমে আমি কীভাবে কাজগুলো ম্যানেজ করছিলাম। দমদমে যেহেতু কাজের মাসি রাখিনি, তার একটাই কারণ মেয়ের সেফটির জন্য। তো সেখানে আমি সব কিছু করি, কিন্তু করার পরেও দেখি হাতে প্রচুর সময় থাকে। তুলনামূলকভাবে জামশেদপুরে কিন্তু আমার কাজের ঠিক সিস্টেম করে উঠতে পারি না, কারণ অনেকটা এরিয়া জুড়ে এবং কাজটা মনে হয় যেন খতমই হলো না আর কি। ছোটো ফ্ল্যাট দেখতে হয়তো ছোট লাগে, বাস করতে ছোট মানে খারাপ লাগে যে হ্যাঁ একদম দম ঘুটান টাইপের হয়, কিন্তু বড় ফ্ল্যাটে থাকতে গেলে একটু মেনটেন করতে হয় এবং তার সাথে কাজগুলো একটুখানি সিস্টেমে করতে হয়, না হলে কিন্তু এদিক ওদিক হয়ে যায়। তো কলকাতায় আমি যখন গুড়িয়ার সঙ্গে ফিরছিলাম আর কি, তখন একটা কথা শুধু মনে হচ্ছিল যে এখানে প্রচুর পরিমাণে সোয়েটার বিক্রি হচ্ছে কলকাতাতে, কিন্তু অ্যাকচুয়ালি শীত সেরকম নেই। তো আমাদের এদিকে ঠান্ডাতে কিন্তু হাড় একেবারে কাঁপিয়ে দিচ্ছে। এই কটা দিন 25শে ডিসেম্বরের পর থেকে তো আবার শুরু হয়ে যাবে বড়দিন আর কি, তখন আর অসুবিধা খুব একটা হবে না। একটা দেখবে যখন ফাল্গুন মাস আসে না, হাওয়ায় একটা খুব ঝিমানো ঝিমানো ভাব লাগে, তখন মনে হয় একটু শুয়ে থাকি, একটু উঠবো পরে। আর শীতে বাপরে বাপ, ক্যাথা থেকে তো ওঠাই যায় না। আর কম্বল থেকে বলো, কম্বল বলো, ব্ল্যাঙ্কেট বলো, লেপ বলো, সব থেকে কিন্তু মজাদার জায়গা হচ্ছে কাঁথা, যেগুলো পুরোনো কাপড় দিয়ে আর কি মা জেঠিমা ঠাকমারা আগে করতো। সেই ক্যাথার মজা কিন্তু দারুণ লাগে, মানে এখনও আমার বাড়িতে ক্যাথা আমরা ইউজ করি। তো ট্রেনে ফিরছিলাম আর কি, আর সেরকম ট্রেনে ফিরতে ফিরতে একটা কথা শুধু মনে হচ্ছিল যে আমাদের লাকটা খুব ভালো ছিল, কারণ শেষ মুহূর্তে আমরা মানে যখন ট্রেন আমরা উঠলাম তখন ঠিক 3 মিনিট পরেই ট্রেনটা ছেড়ে দিল আর কি। 3 মিনিট বলবো না, 7 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দিল। খুব দৌড়োদৌড়ি করতে করতে উঠেছি, আর উঠতে গিয়ে আমি যেহেতু পিঠে ব্যাগ নিয়ে উঠেছিলাম তো একটুখানি হাঁপিয়ে গেছিলাম। তারপর আমি উঠে দেখি আর একটা প্যাসেঞ্জারও আমারই মতো কেস, আর সেও মানে খুব জোরে জোরে হাঁপাচ্ছে আর কি, একটা বড় ট্রলি নিয়ে। তো এই সময় ট্রেনের ভেতর থেকে মানে সিনারি দেখতে এতটা ভালো লাগে না, কি বলবো, মনে হচ্ছিলো যেন রাস্তাটা শেষ না হোক আর কি। খুব সুন্দর লাগছিল, মানে সূর্যটার সাথে চলছিলাম আর কি, সূর্য অস্ত যাবে একটু বাদে। তো সেইভাবেই আর কি, সেটা ছিল শনিবার, কারণ রবিবার ছিল ইতু পুজো লাস্ট ডেট আর কি। তো শনিবার দিনকে আমি ফিরলাম, তারপরের দিনকে ইতু পুজো করেছি। আর এখানে মজা লাগে একটা জিনিসই, সেটা হচ্ছে কি বলো তো, আমি জমি আর কি, ক্ষেত আমার দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় তো গুড়িয়া তো যে ট্রেনের জানলা নিয়ে মারকাটারি করতো, কারণ ওদের তো তখন জানলা ধারে দেখবে বাচ্চারা সবসময় জানলা ধারে বসতে খুব ভালোবাসে। এটা ট্রেনে যারা মারা তোমরা জানো আর কি, বাচ্চাদের নিয়ে ট্রাভেল করো তারা তোমরা নিশ্চয়ই জানবে যে বাচ্চাদের ওটা একটা ঝোঁক থাকে যে যাবো আর কি, মানে দেখবো আর কি, ঝুঁকে দেখবো, ট্রেন বলো বাস বলো। তো এখানে খেজুর গাছ তো রয়েছে প্রচুর, তা আমি ভাবলাম দেখি একটা আধটা হয়তো খেজুরের ভাঁড় ঝোলানো থাকবে, যেহেতু এখন একটু বাদে খেজুরের রস থেকে খেজুরের গুড় হয়, সেই রকম আগেকার দিনের মতো রস বা গুড় কিছুই সেভাবে পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় আমরা খোঁজ জানি না। গ্রামে গঞ্জে পাওয়া যায়, যেহেতু শহরে আস্তে আস্তে অনেকটা পুরনো হয়ে যায়, গুড়ের গন্ধটা কিন্তু সেই ফ্লেভারটা আর থাকে না। দেখো কিছু কিছু জায়গায়, এটা একটা জায়গা, এখানে জায়গাটা আমার খুব ভালো লাগলো যে বিকেলে যারা স্টেশনের আশেপাশে ধরো বাড়ি, তারা কিন্তু এসে স্টেশনে এরকম বেঞ্চে বসতেই পারে, যারা বয়স্ক ধরো, একটু পার্ক টাইপের ব্যাপার আর কি। দেখো বলতে বলতে দুজন মানে বসেছে। তাও জামশেদপুরে একটু ঠাকুর ঘরটা তোমাদের দেখালাম, দেখো ইতু ঠাকুরের কত সুন্দর পুজো হলো। এবার চলে আসি রান্নার ঘরে, মানে কি বলবো, তখন কলকাতায় গিয়ে দেখলাম ঘরের অনেকগুলো কাজ বাকি ছিল, সেইগুলো কলকাতায় কিছু পরিষ্কার টরিষ্কার বাকি ছিল, সেগুলো করলাম। আর তারপর এখানে এসে দেখছি পুরো এদিক ওদিক হয়ে আছে। প্রথম 2-3 দিন কিছুতেই ব্লগ বানাতে পারবো কি, সব ঘর গোছাতে টাইম চলে গেল। আর তাই জন্য আজকে ভাবলাম যে না, আজকে একটু ব্লগ বানাই। তো দেখো এখানে টমেটোগুলো কাটছি। আমার ইচ্ছা একবার দোনো মনে হচ্ছিল, যে ভাবছিলাম যে আলুর দমটা পেঁয়াজ দেবো কি দেবো না, তাহলে না থাক, অল্প পরিমাণ আলুর দম আছে তো, আলুগুলো সিদ্ধ হয়েছে, তো আমি পেঁয়াজ দিয়েই করেই, মনে হচ্ছে রাতের মধ্যে আলুর দমটা খতম হয়ে যাবে। যদি না খতম হতো, আজ যেহেতু বুধবার, কালকে বৃহস্পতিবার, তো তাহলে মুশকিল হয়ে যেত। তো এইভাবে কলকাতার পর এসে আর ব্লগ দিতে ইচ্ছা করেনি। মাঝখানে একটা বিয়েবাড়ি চলে গেছে, বিয়েবাড়িতে আনন্দও করেছি, হ্যাঁ, তো সেটা আর দেখায়নি, তোমাদের সাথে শেয়ার করিনি। তো মোটামুটি মুড যখন হয় আমি ভিডিওতে আর কি, ইউটিউবে ভিডিও আপলোড করি। তো দেখো এখানে তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে, একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে, যে ছোটো আলুর দম আর কি আমরা করি, খুব ভালো লাগে খেতে। আর যেহেতু ঠান্ডা, আমার মজা লাগছে কি বলো তো, ফ্রিজার জিনিস ওটা তো হচ্ছে না, ঢাকা দিয়ে রান্নাঘরে রেখে দাও,
আর আরামসে পরের দিন সকালবেলায় কিছুটা হয়তো তরকারি থাকলো বা ডাল থাকলো, এগুলো গরম করে খেয়ে নাও, কোনো ঝামেলা নেই। আমি তরকারিটা রান্না করছিলাম আর আমাদের বাড়িতে যে হেল্প করে আমাকে, তার সাথে বকর বকর করছিলাম। কি বকছিল, আমি কি বকছিলাম, বকর বকর করে যাচ্ছি। কেন? তো শীতকালে দেখবে সকালবেলা একটু চাটা বেশি করে রাখতে হয়। আমি তো একবারে চা করে দুবার খাই। কি করলো তোমার সাথে? শীতকালে কিন্তু সকালবেলা দুবার না খেলে বেশ ভিতরে ঠান্ডাটা মানে যায় না আর কি। আমি যেহেতু চা খেতে খুব ভালোবাসি, একটা টাইমে ছিল যখন প্রচুর পরিমাণে চা করতাম বাপের বাড়িতে, কিন্তু চা মুখেও দিতাম না। আমার তখন ভালো লাগতো না। যে তোজো হয়েছে তারপর থেকে আমার চা খাওয়া ধরা আর কি। ছোট থেকে কোনোদিনই বাবা চা খেতে দেয়নি। আমার মেয়ের কিন্তু চায়ের নেশা আছে, সেরকম খায় না, মাঝে মধ্যে খায়। ও আবার কফিটা ভালোবাসে, তো কফিটা আমি রোজ দিই না। তো অনেকবার এই চায়ের নেশা না খুব, কি বলবো, মানে একবার ধরে গেলে দেখবে আর বেরোতে চায় না। সেদিনকে একটা ইউটিউবে দেখছিলাম ভতুয়া শাকের রায়তা, ভতুয়া বা বেতের শাক যেটাকে আমরা বাঙালিরা বলি, তার রায়তা। তো এখানে এসে দেখলাম আটা কিছুটা ছিল, তো সেই আটা না করে ফ্রেশ আটাই আমি বানালাম, কারণ অনেক দিন হয়ে গেলে আটাটা ইউজ হয়নি। ওটা কোনো একটা রুটি ফুটি করে পায়রাকে দিয়ে দেবো, মানে সেটা আলাদা করে রেখে দিলাম। আর এখানে আমি রুটিগুলো ভাজছি। আর কী বলো তো, সকালবেলায় উঠেই রান্নাঘরে ঢুকতেই হয় যখন জলখাবারের ব্যাপার থাকে। তো আমার আজকে ইচ্ছা করলো না, ইচ্ছা করলে হয়তো ইডলি দোকান থেকে কিনে নিয়ে এসে ব্রেকফাস্টটা হয়ে যেত, কিন্তু মনে হলো যে না, একটু ছোটো আলুর দম বানাই, একটু রুটি বানাই। কালকে চালের রুটি বানিয়েছিলাম, তো ওদের এত পছন্দ হয়েছিল, তো বললো যে মা এরপরে যখন চিকেন বা মাটন হবে চালের রুটি অবশ্যই বানাবে। তখন তোমাদের কাছে আমি রেসিপিটা শেয়ার করব। কালকে কিন্তু মানে ইচ্ছা ছিল না রেসিপিটা, কারণ চালে যখন ময়দাটা আর কি মাখতে হয় কড়াইতে, তখন মানে কেউ যদি ক্যামেরা ধরে বা স্ট্যান্ড করে ধরে। এই কড়াইটা নতুন কিনেছি, কোনো হ্যান্ডেল ট্যান্ডেল নেই। আমার হ্যান্ডেলওয়ালা কড়াই একদম ভালো লাগে না, কারণ মনে হয় হ্যান্ডেলের ওই গোড়ার দিকে নোংরাটা উঠতে চায় না, খুব কষ্টদায়ক হয়। তাই জন্য হ্যান্ডেল ছাড়াই কিনি, আমি সারাশিতে ম্যানেজ করতে পারবো। আর এখানে তখন মানে একটু রোদ খেতে এসেছিলাম, ক্যাম্প খাটের ওপর বসতে, একটু মটরশুঁটি ছাড়ালাম। ছাদে টুকটাক কাজ হচ্ছে, একটা মিস্ত্রি এসে ছাদের ভেতরে ওই টাইলসের ইয়েগুলো পরিষ্কার করছে। ছাদে যেহেতু ছিলাম সেহেতু সোয়েটারটা খুলেছিলাম, তারপরে আবার যেহেতু রান্নাঘরে ফিরে এলাম তখন আবার সোয়েটারটা পরলাম। আজকে খুব রেস্ট নিয়েই রান্না করছি, 3 স্টেপে রান্না করেছি। প্রথমে রুটি আলুর দম করলাম, তারপর আবার ছাদে গেলাম, ছাদ থেকে ফিরে এখন মূলোর শাকটা কেটে রাখবো, কেটে রেখে আবার ছাদে গেলাম, দিয়ে গুড়িয়ার সাথে অনেকক্ষণ বকবক করলাম, ঘড়ির সাথে বকর বকর করলাম আমার খরগোশটার সাথে। তারপরে আস্তে আস্তে দিনটা কীভাবে তাড়াতাড়ি, আসলে জানোই তো শীতকালে একটু তাড়াতাড়ি না উঠতে পারলে ঘুরিয়ে টাইমটা চলে যায় আর কি। মূলোর শাক কিন্তু আমার ঠাকমা একটু আম তেল দিয়ে মূলোর শাক খেত আর কি, এটা শুনেছি মায়ের কাছে। আর আমার আজকে খুব ভালো লাগছে যে মূলো আমি আজকে স্যালাডে নিয়েছি। আজকে রান্না হয়েছে তোমার পাবদা আর চিংড়ি মাছের ঝোল, মানে একসাথে দুটো মাছ মিলিয়ে ঝোল। এটা আমার শ্বশুরবাড়িতে খুব হয়, দুটো মাছ ঢুকিয়ে দেওয়া হয় একটা ঝোলের মধ্যে। আর এটা হচ্ছে কাটা মাছ ভাজা, তাহলে হয়ে গেল 3 রকম মাছ। আর এটা মাছের তেল, যেটা এখনও করা হবে আর কি। এটা আলুর দম সকালের, আর ওটা মূলোর শাক। তো এই ছিল আমার রেসিপি। আর কি বলো তো, আমি না একটু শীতকালে একটু পরের দিকেই ভাতটা করি, কারণ সকালে যদি ভাতটা করে ফেলি আমার রান্না তো কমপ্লিট তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কি বলতো ভাত খেয়ে না শান্তি হয় না। শীতকালে একদম ধোঁয়া ওটা গরম ভাত দেবে, তরকারির টেস্ট যাই হোক, কিন্তু গরম ভাতের সঙ্গে যে কোনো তরকারি কিন্তু দারুণ লাগে, বিশেষ করে এই ঠান্ডার সময়। আর গরমকালে তার উল্টোটা, তুমি যতই গরম ভাত খাও তোমার টেস্ট লাগবে না, তখন মনে হবে আলু পেঁয়াজ ভাজার সাথে একটু পান্তা ভাত, একটু কাঁচা পেঁয়াজ, ছাতু এইসব দিয়ে মেখে টেস্টি করে খায়। তো খাবার আইটেম বলতে গেলে মানে দারুণ লাগে আর কি। আমি সেদিনকে একটা নতুন আইটেম মানে খেলাম আর কি বিয়েবাড়িতে গিয়ে, সেটা হচ্ছে মিষ্টি দই বড়া। তো আমি ভাবছি জিনিসটা ভেতরে দই বড়া তো খেয়েছি, সেটা টক চাটনি দিয়েই খেয়েছি। মিষ্টি দই বড়া মানে মিষ্টি দই দিয়ে করে হয়তো, কিন্তু দই বড়ার টেস্টটা একদম অদ্ভুত। আমি প্রথমে ভেবেছি এটা কি মিষ্টি জাতীয় কোনো মিষ্টি রেসিপি, তাই বলে না, এটা দই বড়া। তো যাই হোক, আমি যদি পারি কোনো দিন মিষ্টি দই দিয়ে দই বড়া বানাবো, আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে। তবে আর বেশি খাওয়া যাচ্ছে না, যেহেতু মিষ্টি মিষ্টি। এমনিতেও দই বড়া আমি খুব কমই খাই, খুব একটা আমার ভেতরে টানে না আর কি, যেটা খুব ভালো লাগে। এবার ঈদ পুজো সেভাবে আমি করতে পারিনি, যেহেতু কলকাতায় চলে গেছিলাম। প্রথম দিনকে করেছিলাম,
তারপরে যেদিনকে আর কি শুরু হয় সেদিনকে করেছিলাম, তারপর দ্বিতীয় দিন করেছিলাম। করার পরে আমি কলকাতায় চলে যাই। কলকাতা থেকে ফিরে এসে স্যাটারডেতে কলকাতায় ফিরলাম। তারপরে এসে রবিবারে ফাইনাল ডে আর কি, এটা তোজো বলেছিল, তোজোর ভাষা। তো রবিবারে সংক্রান্তির দিনকে ইতু পুজোয় লাস্টেটা করলাম আর কি। তো ইতি পুজোর একটা রেসিপি থাকে, যেমন ধরো কাঁচকলা সিদ্ধ, মূলো সিদ্ধ, আলু সিদ্ধ, তো এইগুলো দিয়ে আতপ চালের ভাত খাওয়া হয়। আর একটা মজাদার রেসিপি থাকে, সেটা হচ্ছে মটর ডাল বেশ 2-3 ঘন্টা ভিজিয়ে নিয়ে তাকে শিলনোড়ায় বাটতে হবে, মিক্সিতে না, খুব জল কম দিয়ে শিলনোড়ায় বেটে গোল গোল করে যখন ভাতটা ফুটবে আর কি, তখন ভাতের মুখে ওটা দিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তাহলে দেখবে গোল একদম বলের মতো হয়ে যাবে। সেটাকে না ঘি দিয়ে, সন্দক লবণ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে খাবে, দেখবে দারুণ লাগে আর কি। আর সেদিনকে না কলা পাতা খেয়েছিলাম। আর ইতু পুজোর সংক্রান্তির পরের দিনই ছিল মূল্য ষষ্ঠী, তো দুদিনই আমি কলা পাতা খেয়েছিলাম। আর কলা পাতায় যে আতপ চালের ভাত যদি তোমরা কোনোদিন খাও, তো দেখবে কত যে টেস্টি লাগে না, কি বলবো। আর যেহেতু কলা পাতাগুলো অনেক বড় বড় ছিল, হ্যাঁ এটা ঠিক যে একটু মাটিও ছিল, ভালো করে ধুয়ে নিতে হলো। তো দেখো এখানে 3 রকমের মাছ হয়েছে, একটা চিংড়ি, একটা পবদা, একটা কাটা মাছ। আর মূলোর স্যালাড অনেকদিন থেকে খাবো ভাবছিলাম, তাই যে মনের সুখে মূলো দিয়ে, শসা, পেঁয়াজ, এই গাজর দিয়ে আমি ওই যে প্লেটটা দেখেছো না, ভেবেছিলাম সবাই খাবে, কেউ একটাও মুখে দেয়নি, শুধু আমিই খেলাম। আর আমার তো স্যালাড খেতে খুব ভালো লাগে। আজ তোমাদের সামনে একটা কথা আমি বলবো, আমি বুঝতে পারিনি যে আমি সত্যি তোমাদের সামনে এই কথাগুলো বলতে বাধ্য হব আর কি। যারা ইউটিউবে লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো না, তারা দেখো না, কোনো ব্যাপার না, চয়েস তোমার হাতেই রয়েছে। স্ক্রল করতে করতে আসলে লাইফস্টাইল ব্লগ তোমাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সেটা কোনো কথা নয়। কিন্তু কথা হচ্ছে যে পুজো বার্ষিকীতে আমি একটা গল্প পড়ছিলাম, ওখানে রাইটার বলছে লাইফস্টাইল ব্লগ মানে হচ্ছে কারোর বাড়ির হাঁড়ির খবর। এটা কিন্তু ভুল। কারণ আমরা যারা ইউটিউব দেখে, আমরা আগেকার দিনে এটা তো হতো যে সবাই 5টা মহিলা একসাথে বসে গল্প করতো, কাজ যেগুলো যে যেটা জানতো সেটা শেয়ার করতো একে অন্যের সাথে। তো এখন যেহেতু বাড়িতে, আশেপাশে বাড়িতে যাওয়া অনেকটা আমাদের ফার্স্ট লাইফস্টাইলের জন্য হয় না, সম্ভব হয় না। রিলেটিভ বাড়িতে যাওয়া বা পাড়াপড়শি বাড়িতে যাওয়া, সেটাও অনেক সময় শহরের কথা বলছি, একদম প্রপার শহরের কথা বলছি, সেরকম আমাদের টাইম থাকে না। কারণ ছেলে মেয়েকে তৈরি করা সবই নিজের হাতে আমাদের সামলাতে, যারা হাউসওয়াইফ। তো সেই কারণে আমরা কিন্তু একে অন্যের বাড়িতে গিয়ে একসাথে 5-6 জন, 10 জনের একটা গ্রুপ মিলে আড্ডা দেওয়া, এইসব হয় না। তা আমরা তো একটা কাজের, আমরা রোজই ওই ডাল ভাত মাছ, বা রোজই এই যে একঘেয়ে যে লাইফস্টাইল, সেইটাকে চেঞ্জ করার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে ইউটিউব লাইফস্টাইল ব্লগ। তার কারণ আমরা একে অন্যকে দেখে ইন্সপায়ার হব। যখন আমরা স্কুলে পড়েছি, যখন আমরা কলেজে পড়েছি, তখন একটাই দেখেছি না, বাড়িতে সবাই ক্লাসে হোমওয়ার্ক করে আসছে, তো আমি কেন করব না? সবাই টিচারের কাছে বাবা পাচ্ছে, তো আমাকেও পেতে হবে। সবাই পরীক্ষার সময় অনেক কিছু পড়ে নিল, আমার পড়া হলো না। তো আমরা একে অন্যের থেকে ভালোটা শেখার জন্যই কিন্তু এইগুলো করে এসেছি। কিন্তু লাইফস্টাইল ব্লগে যারা এরকমভাবে রাইটারটা লিখেছে, আমার একটু হাসিও পেল যে ওনার হয়তো পছন্দ নয় লাইফস্টাইল, যে হাউসওয়াইফ যে কাজগুলো দেখায় সেগুলো ওনাদের খুব একটা পছন্দ না। তো যাদের পছন্দ না তারা দেখো না, আবারও বলছি, যাদের পছন্দ না তারা দেখো না। তো কিন্তু যারা আমাদের মতো, যা হাউসওয়াইফ বা ধরো ঘরের কাজ করতে ভালোবাসে, সব সংসারটাকে গুছিয়ে করতে ভালোবাসে, তারা কিন্তু ইউটিউবে ব্লগ দেখে। আর ব্লগ দেখে একটাই মজা লাগে যে সবার মনের কথা বলতেও পারে, সেটা আমরা কিছুটা জানতে পারি। তো বিছানা করা থেকে, তরকারি কাটা থেকে, রান্না করা থেকে, ঘর গোছানো থেকে, যদি আমরা 10টার জন্য 10টা মানুষের জিনিসটা দেখি, নিজেরাও করতে ইচ্ছা করি, কত রকম টিপস পাওয়া যায়, কত ভালো কিছু শেখা যায়। তো লাইফস্টাইল ব্লগ মানে সেটা অন্যের বাড়ির হাঁড়ির খবর, তো এটা ঠিক না। এটা একদম আমি ভীষণভাবে আপত্তি জানাচ্ছি। লাইফস্টাইল ব্লগ সবার কাছে পছন্দ হবে তাও না, কিন্তু যারা পছন্দ করে দেখে, তাহলে এতগুলো ইউটিউব চ্যানেল চলছে কী করে? আমার বক্তব্যটা এটাই, যারা লাইফস্টাইল ব্লগ ভালোবাসো না, খুব ভালো কথা, কিন্তু যারা ভালোবাসো তারা কিন্তু দেখছে এবং দেখবে, আগামী দিনেও দেখবে। যতদিন ইউটিউব দেখাবে ততদিন, আর যতদিন আমরা করব এই ব্লগগুলো, ততদিন কিন্তু আমরা দেখতেও পাবো, দেখাবো এবং দেখব, ওর থেকে ইন্সপায়ার হব। এবং অন্যের কাজ কত মানুষ আজকে একটা কি বলবো, রান্না শিখতে গেলে আজকে অন্যের জন্য হাঁ করে বসে থাকতে হবে না, যে কবে ফোন করে জানবো কীভাবে। চোখের সামনে দেখতে পাচ্ছি, বিভিন্ন চ্যানেলে একই রান্না বিভিন্নভাবে দেখিয়েছে।
তো সেইগুলোর জন্য কুকিং চ্যানেল বলো, লাইফস্টাইল চ্যানেল, ব্লগ বলো, এগুলো কিন্তু মানে ভালো, এই জিনিসটা কিন্তু করতেও ভালো লাগে, দেখাতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। অনেক দিন বাদে তোমাদের ক্যামেরার সামনে বলতে পারো তোমাদের সামনে সরাসরি আর কি কথা বললাম। অন্য দিন তো আমি কাজগুলো দেখাই এবং পেছনে ভয়েস ওভার দিই। তো দেখো সূর্যটা যখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে আর কি, আমি ভাবলাম সূর্যের শেষ কিরণটা আমি দেখে যাবো আর কি, যখন টোটালি পুরোপুরি অস্ত যাবে, কিন্তু সেটা দেখার সৌভাগ্য হলো না, তার আগে টাটা স্টেশন চলে এলো। তো রাঁচিতে যদি বাড়ি থাকতো তাহলে অবশ্যই দেখতে পেতাম হয়তো। তো ট্রেনে এরকম সূর্যাস্ত দেখতে বা সূর্যোদয় দেখতে আমার একটা আলাদাই ভালো লাগা রয়েছে। ট্রেনে প্রচণ্ড পরিমাণে ঘুমাই, আমার কোনো হুঁশই থাকে না। অনেকে আছে যে ট্রেনে এক ফোঁটা ঘুমোতে পারে না বা বাসে ঘুমোতে পারে না, আমার কিন্তু উল্টোটা হয়, ঘরের থেকে ট্রেনে বেশি ভালো ঘুমায়। তো আজকে অনেকটা ব্লগের শেষের দিকে চলে এসেছি। তো তো যেটা বলছিলাম আর কি, সূর্যোদয় সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে যে মানে মনে হয় নেচার, তো যেহেতু আমি প্রচণ্ড নেচার ভক্ত আর কি, অনেকেই ভালোবাসো,